দেখুন, আমাদের সবসময় সামাজিক অ্যাপ্রোচটা হচ্ছে যে কোনো মেয়ে যদি কোনো কমপ্লেন করে আমরা তারটা ভেরিফাই করি না। আগেই ধরে নিই মেয়েটার কোনো না কোনো দোষ ছিল, যেটা আপনি অধ্যক্ষের স্টেটমেন্ট দেখলেও বুঝতে পারবেন না। তিনি আগেই একটা মন্তব্য করে বসলেন যে এটা তার দায়বদ্ধতা, সে রাত্রেবেলা ওখানে একা একা কী করছিল। এই এত প্রতিবাদ মিছিল বিভিন্ন মানুষজন করলেন, তার প্রতি উত্তরে গভর্নমেন্ট কী বললো যে না, দরকার পড়লে আমরা মেয়েদের রাত্রিরে বের করবো না। তার মানেটা কি এটা গভর্নমেন্টের ব্যর্থতা? এই যে আমফান আয়লা ইত্যাদি হলে যে কন্ট্রোল রুমে ঘোরাঘুরি করেন, আপনার আশেপাশে তো এত পুরুষ অফিসার রয়েছে, তাহলে আপনি নিজে তো রাত্রেবেলা তাদের সাথেই থাকেন। আপনার সিকিউরিটির মধ্যে কতজন মহিলা, তার থেকে অনেক বেশি পুরুষ। তাহলে আপনি নিজে একজন মেয়ে হয়ে এরকম একটা নোটিশে সায় দিলেন কি করে? একজন মুখ্যমন্ত্রী হিসেবে বা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে একটা মেয়ে কেন নাইট ক্লাবে যাবে? তার মানে নাইট ক্লাবে যেহেতু অন্য ছেলেরা আছে, কেউ যদি মদ খেয়ে তার সাথে অসভ্যতামি করে রাস্তায়, সেই দায়িত্বটা তাকে নিতে হয়। মানে সব মেয়েরা করবে, আর আমরা যারা সরকারের প্রশাসনে আছি সকলে মিলে আমরা দেখব, হাততালি দেব, এবং তারপর কিছু একটা হলে চারটে মিথ্যে কথা বলবো এবং বলে আমরা বলবো হায় 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 করে আমরা কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার জনসংযোগ হারিয়েছে। জনগণের নিজস্ব যে সমস্যাগুলো, তাদের নিজস্ব যে অ্যাসপিরেশনগুলো, তার সাথে হায়ার লেভেল অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সম্পর্ক নেই। কোনো লোক পেঁয়াদা সে ধরা পড়েছে কিছুটা অসভ্যতামি করতে গিয়ে, আগের নেতা ফোন করে দেবে আমার লোক আছে ছেড়ে দিন, তখন আর মামলাটা লঘু করে দেখা হবে। যেই অন্য কোনো ক্রিমিনাল হবে তখন তার সাথে অন্যরকমভাবে ট্রিট করা হবে। পলিটিক্যাল ক্রিমিনাল হলে তখন তার সাথে অন্যরকমভাবে ট্রিট করা হবে। যে এই ব্যক্তি একা নয়, এই ব্যক্তিকে সাহস জোগানো হয়েছে, তাকে ওখানে ঢুকতে সাহায্য করা হয়েছে। না হলে এত লোক আছে, এত ক্রিমিনাল আছে, একটা সরকারি হাসপাতালের মধ্যে সরকারি সেমিনার রুমে ঢুকে আমি একটা মেয়েকে ওখানে ধর্ষণ করছি, খুন করছি, সাহসটা কে দিচ্ছে? এটা একা একজন পেটি ক্রিমিনালের পক্ষে সম্ভব? ও তো পেটি ক্রিমিনালও নয়, তাহলে ওকে সাহসটা কে জোগালো? আরজিকর কাণ্ডের প্রতিবাদের আবহ চলছে রাজ্য সহ দেশ জুড়ে, বিশ্ব জুড়ে চলছে, আমরা দেখতে পাচ্ছি। তারই মধ্যে নবান্ন থেকে একটা নির্দেশিকা জারি করা হলো, মহিলাদের নিরাপত্তার নিয়ে একটা নির্দেশিকা জারি করা হলো, যেখানে বলা হচ্ছে যতটা সম্ভব মহিলা চিকিৎসক থেকে যারা ডাক্তার রয়েছে সকলকে, যারা আরো স্টাফ রয়েছে স্বাস্থ্যকর্মী সকলকে রাতের দিকে যতটা ডিউটি তা দেওয়া যায়। দেখুন, আমাদের সবসময় সামাজিক অ্যাপ্রোচটা হচ্ছে যে কোনো মেয়ে যদি কোনো কমপ্লেন করে আমরা তারটা ভেরিফাই করি না। আগেই ধরে নিই মেয়েটার কোনো না কোনো দোষ ছিল, যেটা আপনি অধ্যক্ষের স্টেটমেন্ট দেখলেও বুঝতে পারবেন যে কত বড় উদাসীন একটা মানুষ হতে পারে, যে ওই রকম একটা অবস্থায় রক্তাক্ত বডি পড়ে রয়েছে, কোথায় তিনি চটপট এফআইআর করবেন, এনকোয়ারি কমিটি গঠন করবেন, কি না কি করবেন, ছাত্রদের সাথে ইমিডিয়েটলি কোঅপারেট করবেন বিষয়টা সলভ করতে। তিনি আগেই একটা মন্তব্য করে বসলেন যে এটা তার দায়বদ্ধতা, সে রাত্রেবেলা ওখানে একা একা কী করছিল। ঘটনাটা হচ্ছে এইটা যে রাজ্যের সামাজিক প্রেক্ষিত, তা সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা তো এটাই এক্সপেক্টেড যে রাজ্য সরকার কোথায়, মানে কত বড় হাস্যাস্পদ গভর্নমেন্ট। আপনি যদি দেখেন যে কোথায় 14 তারিখ মেয়েরা পথে নামলো রাত দখল করবার জন্যে, যে আমরা রাত্রে যাতে স্বাধীনভাবে নিশ্চিন্তে আমরা চলাফেরা করতে পারি, কাজ করতে পারি, আমার যেখানে যেভাবে খুশি আমি যাতায়াত করতে পারি, আমাকে যাতে কোনো রকম মানে আতঙ্ক নিয়ে, আশঙ্কা নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে না যেতে হয়, সেইটা এনশিওর করবার জন্য এই এত প্রতিবাদ মিছিল বিভিন্ন মানুষজন করলেন। তার প্রতি উত্তরে গভর্নমেন্ট কী বললো যে না, দরকার পড়লে আমরা মেয়েদের রাত্রিরে বের করবো না। তার মানেটা কি এটা গভর্নমেন্টের ব্যর্থতা? সারা পৃথিবীতে যেখানে এখন মেয়েরা দাপিয়ে বেড়াচ্ছে, জেন্ডার ইকুয়ালিটি নিয়ে যেখানে সারা পৃথিবীতে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাচ্ছে, সেখানে আমাদের এত বড় উন্নত দেশে, একটা পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে, সেখানে গভর্নমেন্ট এরকম একটা রিগ্রেসিভ নোটিশ জারি করছে, যেখানে তারা বলছে যে দরকার হলে মেয়েদের বাদ দিয়ে দাও। এবার সবসময়ই আমাদের এটা দেখেছি যে মেয়েদেরকে পয়সা দিয়ে কিনে নেব, কি করে তাকে আগে চট করে স্লাট শেমিং করে দেবো, ভিকটিম ব্লেমিং করতে আরম্ভ করবো, না সমস্ত দায়বদ্ধতা তোমার, তুমি কেন করনি, তুমি কেন বেরিয়েছো। এইটা একদম সামাজিক গোড়ার গলদ, এবং তারই একটা রিফ্লেকশন আমাদের নোটিশে আমরা পাচ্ছি। এবং আমার যেটা লজ্জা লাগছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তা আমি তো ওনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি রাত্রেবেলা কাজকর্ম থাকলে বেরোন না? আপনার নাইট ডিউটি থাকে না? আপনি যখন এই যে আমফান আয়লা ইত্যাদি হলে যে কন্ট্রোল রুমে ঘোরাঘুরি করেন, আপনার আশেপাশে তো এত পুরুষ অফিসার রয়েছে, তাহলে আপনি নিজে তো রাত্রেবেলা তাদের সাথেই থাকেন। আপনার সিকিউরিটির মধ্যে কতজন মহিলা, তার থেকে অনেক বেশি পুরুষ। তাহলে আপনি নিজে একজন মেয়ে হয়ে এরকম একটা নোটিশে সায় দিলেন কি করে, একজন মুখ্যমন্ত্রী হিসেবে বা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে? যে আমি নিজে একজন মেয়ে, আমি রাত বিরেতে বিভিন্ন মিটিংয়ে যাচ্ছি, মিছিলে যাচ্ছি, ট্রেনে বাসে করে বিভিন্ন জায়গায় কর্মসূচি করছি, যাবতীয় যা জিনিসপত্র করছি, আর আমারই রাজ্যের বাকি মেয়েদেরকে আমি বলছি যে না, তোমার যদি আপত্তি থাকে তোমার যাওয়ার দরকার নেই। এই যে একটা অদ্ভুত ভণ্ডামি, এটা আর মধ্যে দিয়ে আসলে আমাদের পশ্চিমবঙ্গ সরকার নিজেদের
প্রশাসনিক ব্যর্থতাটাকে হাইলাইট করে দিল যে ভাই আমরা তোমায় সিকিউরিটি দিতে পারবো না, সেজন্য আমি তোমাকে বলছি তুমি এসো না, সন্ধে সন্ধে কাজ করে কেটে পড়ো। এটা হচ্ছে একটা প্রশাসনিক ব্যর্থতা যে পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গের পুলিশ রাতের অন্ধকারে মেয়েরা যাতে কোনো কোনো কাজকর্মে যাতে স্বাধীনভাবে যেতে পারে সেখানে সুরক্ষা দিতে ব্যর্থ। সেই ব্যর্থতার জন্য তারা নোটিশ দিয়ে মেয়েদেরকে ভাগিয়ে দিচ্ছে যে তোমাদের কাজ করবার দরকার নেই, আইদার তোমরা ঘরে বসে থাকো অথবা দিনের বেলায় কাজ করো। অ্যাজ ইফ যেন দিনের বেলা দুপুরবেলা কোনো রকমের নিগ্রহ হয় না, কোনো রকমের অত্যাচার হয় না। এই মানে দিনের বেলা কিছু হলে তখন কে দায় নেবে? তখন কি আবার বলবে যে দিনের বেলা কেন এসছো, দিনের বেলা কাজ করবে না? মানে যা হবে সব মেয়েটাকে দায়িত্ব নিয়ে নিতে হবে। মেয়েদের সুরক্ষার দায়িত্ব মেয়েদের নিজেদের, মেয়েদের নিগ্রহের দায়িত্ব মেয়েদের নিজেদের, মেয়েদের অন্ধকারে কেন একা সে হাঁটাচলা করছে, কেন সে একা যাচ্ছে সেইটা তার নিজেদের। একটা মেয়ে কেন নাইট ক্লাবে যাবে, তার মানে নাইট ক্লাবে যেহেতু অন্য ছেলেরা আছে, কেউ যদি মদ খেয়ে তার সাথে অসভ্যতামি করে রাস্তায়, সেই দায়িত্বটা তাকে নিতে হবে। মানে সব মেয়েরা করবে, আর আমরা যারা সরকারের প্রশাসনে আছি সকলে মিলে আমরা দেখব, হাততালি দেব, এবং তারপর কিছু একটা হলে চারটে মিথ্যে কথা বলবো এবং বলে আমরা বলবো হায় 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 করে আমরা কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে ওভারঅল প্রশাসনিক অ্যাপ্রোচ, এবং এটা সামাজিক ব্যর্থতা ছাড়া আর কিচ্ছু বলে আমার মনে হচ্ছে না। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে নারী পুরুষ সমানই লড়ছে, পুরো দেশ বিশ্ব লড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে নারী পুরুষ সমান এটা একেবারে ভুলে যেতেই হবে। তার মানে সমান তো অনেক দূরের কথা, আগে নারীদেরকে আমরা নিজেরা অ্যাকনলেজ করছি কিনা সেটা তো ইম্পর্টেন্ট। ট্রেনে বাসে রাস্তাঘাটে কোনো যেভাবে প্রতিদিন মেয়েদেরকে কোনো না কোনোভাবে অ্যাবিউজড হতে হচ্ছে, মলেস্টেড হতে হচ্ছে, তার বিপক্ষে তারা যখন কোথাও কোনো একটা এফআইআর করতে যাচ্ছেন, ডায়েরি নিতে যাচ্ছেন, অধিকাংশ পুলিশ সেগুলো নেয় না। ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আপনি অধিকাংশ থানায় এরকম অভিযোগ আছে যে বর বউকে পেটাচ্ছে, সে যখন থানায় যাচ্ছে যে আমার বর এরকম পাঠাচ্ছে, বলছে আরে স্বামী স্ত্রীর ব্যাপার, এ তো হবেই সংসারে। এই রকম মতামত বিভিন্ন পুলিশ স্টেশন থেকে দেওয়া হয়। এগুলো মফস্বলে আপনারা সার্ভে করে দেখতে পাবেন যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস নিতে চায় না, ওখানে বসে অ্যামিকেবলি সেটিং করবার চেষ্টা করে যে এত স্বামী স্ত্রীর ব্যাপার হতেই পারে, একটু বোঝাপড়া করে নিন। আর একটা বোঝাপড়া করতে যাব ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে, বা আমার যদি ম্যারিটাল রেপ হয় আমি সেটা নিয়ে সেটিং করতে যাব, কীভাবে আলোচনা সাপেক্ষে এটা ঠিক করা যায় নাকি কোনো দিন? এটা মানে একটা ক্যালাস কথাবার্তা, একটা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা। এবং কিছু হলেই তো ওই একটা ওদের হাতিয়ার আছে, সব সময় রেডি আছে, এনসিআরবি রিপোর্ট। আপনি যাই বলবেন ও দেখো এনসিআরবি রিপোর্টে আমরা সবথেকে সুরক্ষিত শহর। প্রথম কথাটা হচ্ছে এনসিআরবি রিপোর্টের ডেটাটা রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে পাঠানো হয়, অন্য কেউ এসে সার্ভে করে না। এবং আপনি যদি এনসিআরবি রিপোর্টও দেখেন, আপনি সেখানেও দেখতে পাবেন যে মেয়েদের ওপরে অ্যাসিড অ্যাটাকের সংখ্যা কত বাড়ছে পশ্চিমবঙ্গে। আপনি দেখতে পাবেন ডোমেস্টিক ভায়োলেন্সের সংখ্যা কত বাড়ছে তা। এবং আপনি যদি ল্যান্ডসেটের লেটেস্ট রিসার্চটা দেখেন, সেখানে দেখবেন যে বাল্যবিবাহ কত বাড়ছে, পণ প্রথার জন্য অত্যাচার কত বাড়ছে। তাহলে এই ডেটাটাও তো ডেটা, এই ডেটাটা কি সরকারের কাছে যায় না? সারা পৃথিবীর মানুষ, সমস্ত গবেষক এটা নিয়ে কাজ করছেন, পশ্চিমবঙ্গ সরকারের থিঙ্ক ট্যাঙ্কের কাছে এটা যাচ্ছে না। তার মানে এটা হচ্ছে তারা এগুলো কেয়ার করে না, তারা নিজেরাই সার্ভে করবে, নিজেদের গল্প কথা সেই সার্ভেগুলোকে আমাদের বিশ্বাস করতে বলবে, এবং সেই সার্ভের হিসেবে তারা যেমন খুশি করে যাবে। এদের গ্রাউন্ড লেভেলে কোনো কানেকশান নেই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার জনসংযোগ হারিয়েছে। জনগণের নিজস্ব যে সমস্যাগুলো, তাদের নিজস্ব যে অ্যাসপিরেশনগুলো, তার সাথে হায়ার লেভেল অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সম্পর্ক নেই। তারা প্রপার সার্ভে করে না, তারা মানুষের সাথে মেলামেশা করে না, তারা মানুষের থেকে কোনো ফিডব্যাক নেয় না। একটা সরকার আপনি ফিডব্যাক দিয়েছিলেন তো, শান্তনু সেন থেকে শুরু করে সুখেন্দু শেখর বাবু, তারা তো আমাদের সরকারের প্রতিনিধি, সরকারের খুব মানে প্রভাবশালী ব্যক্তি। তারা ফিডব্যাক দিচ্ছেন যে এই জায়গাগুলো ভুল হচ্ছে, তার বিনিময়ে তিনি কী পেলেন? কাউকে সাসপেন্ড করে দিল, কাউকে লালবাজারের তরফ করে থ্রেট করলো। এদিকে মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে বলেন আমার বিত্তবান চাই না, বিবেকবান চাই। তো বিবেকবান পিতা হিসেবেই তো ডক্টর সেন এই কথাটা বলেছিলেন যে তার মেয়ের সাথে কী কাণ্ডটা হয়েছিল। তাহলে বিবেকবান পিতা হিসেবে তাকে আমরা কি করলাম? তার পজিশন খারিজ করে দিলাম, তাকে অপমান করলাম, সরিয়ে দিলাম। তার অপরাধ কি? তিনি তৃণমূল কংগ্রেসে থেকে একটা সত্যি কথা বলেছেন। এরকম বিভিন্ন কলেজে তৃণমূল, ধরুন বিভিন্ন যে ছাত্র উইং আছে, যুব উইং আছে, সেখানে যে ছেলেমেয়েরা কথা বলছে তাদেরকে সাইডলাইন করে দেওয়া হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভাই তোমার রেজাল্ট দেবো না, তোমার ওই করবো না, জায়গা দেবো না। তাহলে তুমি কী বিবেকবানের কথাটা বলছো? তুমি বলছো এক কথা, করছো আরেক কথা। তার মানেটা হচ্ছে তুমি মানুষের থেকে ফিডব্যাক নেবে না, তুমি যে ত্রুটি হতে পারে একটা সিস্টেমের এটা তুমি স্বীকার করবে না। তুমি মনে করছো যে আমি যা জানি তাই। মঞ্চে উঠে বারবার মুখ্যমন্ত্রী বলেন আমাকে শেখাতে আসবেন না। কেন? পৃথিবীর প্রতিটা মানুষ শিখছে। পৃথিবীর নির্যাতিত
তার ফাঁসি হোক। হ্যাঁ, সেই সব তো উনি ওইটাই উনি চান। উনি প্রথম থেকেই উনি বলে এসছেন, একটা মুখ্যমন্ত্রী কত বড় দায়িত্বজ্ঞানহীন, প্রথম দিন মাঠে নেমেই উনি বললেন যে দরকারে সিবিআই তদন্ত হোক, আমাদের কিছু লুকোনোর নেই। কেন আপনি এটা বললেন না যে আমি দায়িত্ব নিয়ে ইনভেস্টিগেশনটা সলভ করব? কেউ কিছু বলার আগেই কিন্তু মুখ্যমন্ত্রী হাই হাই করে উঠেছিলেন সিবিআই তদন্ত নিয়ে। তা আপনি সিবিআই করে লাফালেন কেন? আপনি এইটা কেন বলার সাহস হলো না যে আমি দায়িত্ব নিচ্ছে, এখানে দাঁড়িয়ে কমিট করছি যে যেমন করে হোক আমি ইনভেস্টিগেশন করে কালপ্রিটকে বার করব? কারণ করতে তো পারবেন না, কালপ্রিট তো তার নিজের সংগঠনের কোনো না কোনো নেতামন্ত্রী, তার নাম বেরিয়ে যাবে। এবং ওই যে উনি কথাটা বলেছেন, খুব সিগনিফিক্যান্ট কথা বলেছেন যে আমাদের কিছু লুকোনোর নেই। এক্স্যাক্টলি লুকোনোর নেই, লুকোনো থাকবে কি করে? আর সবথেকে বড় যে প্রমাণটা ছিল সেটা হচ্ছে ওই শবদেহটা আপনি তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছেন। প্রিজার্ভ কেন করলেন না? প্রিজার্ভের অপশান রয়েছে, প্রিজার্ভ কেন করলেন না? আমরা পোস্টমর্টমটা ভেরিফাই করতে পারতাম, আমরা অ্যাডভান্স ফরেন্সিক করতে পারতাম। দেখুন, পুলিশ তো এখানে আইনের রক্ষক নয়, তারা হয়ে উঠেছে আইনের ভক্ষক এখন, যেটা আজকেও মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেরিতে এফআইআর করা, এফআইআরে মার্ডারের তথ্য সঠিকভাবে উল্লেখ না থাকা এবং পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও তাদের উদাসীনতার জন্য গুন্ডারা ঢুকে ক্রাইম সিন ট্যাম্পার করছে, তারা অ্যাডজাকেন্ট জায়গায় ভাঙচুর করছে। এই জায়গাগুলো নিয়ে আমরা কেউ কিছু বলছি না, মহামান্য সুপ্রিম কোর্ট বলছি। তার মানে নিশ্চয়ই কোর্ট তো মূর্খ নয়, তারা নিশ্চয়ই প্রমাণসহ দেখে সমস্ত কিছু ভেরিফাই করে এটা প্রশ্নগুলো করছে বা মূল্যবান অবজারভেশনগুলো রাখছে যে পুলিশ তার দায়িত্ব পালন করেনি। এবং করবে কি করে? পুলিশকে দিয়ে তো উনি ওনার নিজের কাজগুলো করাচ্ছেন, পুলিশকে তো দলদাসে পরিণত করে দিয়েছে। পুলিশ তো এখন আইনি পথে ইনভেস্টিগেশনটা করে না। আগে প্রত্যেক পাড়ায় ঘাটে যেখানে কিছু হবে, ফোন থানার ওসিদের কাছে, ধরুন নেতা কোনো লোক পেয়াদা সে ধরা পড়েছে যেটা অসভ্যতামি করতে গিয়ে, আগে নেতা ফোন করে দেবে আমার লোক আছে ছেড়ে দিন, তখন আর মামলাটা লঘু করে দেখা হবে। যেই অন্য কোনো ক্রিমিনাল হবে তখন তার সাথে অন্যরকমভাবে ট্রিট করা হবে, পলিটিক্যাল ক্রিমিনাল হলে তখন তার সাথে অন্যরকমভাবে ট্রিট করা হবে। এই যে ক্রমাগত পুলিশের ওপরে রাজনীতিবিদদের যে পিঠ চাপড়ানো এবং প্রভাব বিস্তার, এবং পুলিশ তো স্বতন্ত্র নয়, পুলিশ স্বচ্ছ নয় আজকের দিনে দাঁড়িয়ে। দু একজন অফিসার রয়েছেন যারা তাদের মতো চেষ্টা করছেন, তারাও বিপদে পড়ছেন, ক্রমাগত তাদের উপরে থ্রেট আসছে, তাদেরকে বদলি করে দেওয়া হচ্ছে, প্রমোশন আটকে দেওয়া হচ্ছে, এগুলো পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে। আপনি দেখুন না, আপনারা কলকাতা পুলিশের এ নিয়ে কথা বলছেন, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সাহেব নিজেই কন্টেম্প্ট অফ কোর্টের নোটিশ পেয়েছেন এই বছরের শুরুর দিকে। তাহলে যে লোকটা পুলিশ ডিপার্টমেন্টের হেড, তিনি নিজেই আদালত অবমাননার দায়ে অভিযুক্ত, তাকে নোটিশ পাঠানো হয়েছে, আদালত পাঠিয়েছে, আমরা কেউ পাঠাইনি। তাহলে আপনি তার থেকে এক্সপেক্ট করছেন যে সে একেবারে স্বচ্ছ তদন্ত করে ফাটিয়ে দেবে? তো ফলে বিষয়টা হচ্ছে যে এই যে বিধাননগর পুলিশের যিনি আধিকারিক, তিনি ওই যে একটা মোবাইল রেকর্ড দিলেন, কত বড় দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা। আপনাদের প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে ফোন কল হয়, ফোন কলটা উনি তো দুটো ব্যক্তির ফোন কল রেকর্ড করেছেন। তা আমরা প্রতি মুহূর্তে কয়েক কোটি মানুষ একে অপরের সাথে ফোনে কথা বলছি, ওই দুটো ব্যক্তিরই ফোন কল রেকর্ড হলো কী করে? তাহলে মানে উনি এমন কিছু ওখানে একটা ঘাপলা করেছেন বা ট্যাপ করেছেন এমনভাবে, অথবা সাজানো ট্যাপিং হয়েছে। এত লোক কথা বলছে, আপনি ফোন করছেন, আমি ফোন করছি, সবাই কথা বলছি, বিভিন্ন রকম কোটি কোটি মানুষ কথা বলছে, ওই দুটো ব্যক্তির ফোন ওখানে ট্যাপ হলো কী করে? এবং যদি ট্যাপ হয়েও থাকে, আমি বুঝলাম যে উনি ট্যাপ করে ইনফরমেশনটা নিয়ে এসছেন, ওনারা তো নিজেরাই বলছেন যে ওইসব হোয়াটসঅ্যাপ রেকর্ডিংকে ট্রাস্ট করবেন না, ফরেন্সিক ভেরিফিকেশান ছাড়া বিশ্বাস করবেন না, শেয়ার করবেন না। তাহলে উনি ওখানে বসে একটা এরকম ক্যামেরার সামনে একটা রেকর্ডিং চালিয়ে দিচ্ছেন, আর তার হিসেবে 163 ধারা জারি করে দিচ্ছেন, তার হিসেবে ডার্বি ম্যাচ ক্যান্সেল করে দিচ্ছেন। আমি কেন বিশ্বাস করব আপনার কথা? আপনি ফরেন্সিক রিপোর্টটা দিয়েছেন আমাকে সাবস্টেনশিয়েট করার জন্য যে না, এটা ফরেন্সিক ভেরিফিকেশান করা, এটা সত্যিই হয়েছে, তার মোতাবেক কতগুলো সন্দেহভাজনকে ধরে নিয়ে বলেন দারুণ কাজ হয়ে গেছে। পুরো ব্যাপারটা সাজানো একটা সিন চলছে, সিনেমার সিন চলছে, এবং প্রতি মুহূর্ত এই সিনের আসল ইন্টেনশানগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি উচ্চপদস্থ কিছু নেতা মন্ত্রী যারা এই র্যাকেটগুলোর মধ্যে জড়িত ছিল, এবং হতে পারে ওখানে হয়তো ক্রাইম সিন, যেটা শুরু থেকে বলে আসছি যে ফরেন্সিক যেহেতু আমাদের হাতে নেই, আমরা ইনকোয়েস্ট রিপোর্ট অথবা অন্যান্য কিছু মিডিয়ার বক্তব্যকে আমরা ইন্টারপ্রেট করছি, কিন্তু ফরেন্সিকে যদি প্রমাণিতও হয়ে যায় যে ওখানে আসলে এই সঞ্জয় নামক অভিযুক্তই আসলে একমাত্র ওখানে এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে, তাও আমি ফার্মলি বলতে পারি যে এই ব্যক্তি একা নয়, এই ব্যক্তিকে সাহস জোগানো হয়েছে, তাকে ওখানে ঢুকতে সাহায্য করা হয়েছে। না হলে এত লোক আছে, এত ক্রিমিনাল আছে, একটা সরকারি হাসপাতালের মধ্যে সরকারি সেমিনার রুমে ঢুকে আমি একটা মেয়েকে ওখানে ধর্ষণ করছি, খুন করছি, সাহসটা কে দিচ্ছে? এটা একা একজন পেটি ক্রিমিনালের পক্ষে সম্ভব? ও তো পেটি ক্রিমিনালও নয়, তাহলে ওকে সাহসটা কে জোগালো? আপনি তো পারবো কোনো সরকারি ইনস্টিটিউশনের মধ্যে ঢুকে দরজা খুলে এরকম ঢুকে যেতে? কাউকে টাচ করা তো দূরের কথা, সাহসই হবে না, ভয় থাকবে যে পুলিশ ধরে নিয়ে যেতে পারে, 4টে লোক হামলা করতে পারে। তাহলে মাঝরাত্রিবেলা ওখানে ঢুকে চলে যাচ্ছে, সিকিউরিটি নেই, কিছু নেই, কেউ কিছু জানে না, কোর্টোরে আবার বেরিয়ে চলেও আসতে পারছে। এটা কি?
তার মানে নিশ্চয়ই তার পেছনে ইনফ্লুয়েন্স আছে, সমর্থন আছে, অথবা কোনো না কোনো মানুষ এর পেছনে রয়েছেন যারা ওকে সামনে ফেলে দিয়ে পিছনে বসে মজা দেখছেন। এই মজা দেখা মানুষগুলো কে, সেটাই আমাদেরকে এখন আমরা আশা করছি সিবিআইয়ের কাছে যে তারা এটা বের করে নিয়ে আসবেন এবং জাস্টিস দেবেন। লক্ষ্মী ভান্ডার দেখলাম আমরা, কন্যাশ্রী দেখেছি, রূপশ্রী দেখেছি, এবার কি ধর্ষণ স্ত্রীর জন্য 10 লক্ষ টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী? দেখুন, উনি তো সব কিছুটা এরকম একটা রেড চার্ট বেঁধে দেন। এর আগেও রেড চার্ট রয়েছে, মানে পশ্চিমবঙ্গ সরকার একটা কম্পেনসেশন স্কিম রয়েছে। মানে কম্পেনসেশন শব্দটা দিতে আমার আপত্তি, আমি জানি না এটা হয়তো আইনিভাবে হয়তো সত্যি, কিন্তু আমার এটা নৈতিকভাবে আপত্তি আছে। আপনি একটা মহিলার সম্ভ্রমকে কখনো কম্পেনসেট করতে পারেন? এটা কি সব কিছু টাকার অঙ্কে বিচার করা যায়? জাস্টিস দিতে পারেন না তো, না কামদুনির জাস্টিসের ব্যবস্থা করলেন, না আপনি পার্কস্ট্রিট কাণ্ডের যথাযথ কোনো রকম ব্যবস্থা করলেন। কিছু হলেই দেখবেন বলবে সিপিএম এই করেছে, বিজেপি ওই রাজ্যে ওই করছে। আরে বাবা, তুমি তোমারটা কী করছো তুমি দেখো না, যারা যে রাজ্যে অন্যায় করছে সেখানকার মানুষ তাদের মতো করে লড়াই করছেন। তুমি আগে তোমারটা দেখো, যে তোমার এখানে গত 7 দিনে 7খানা নিগ্রহের ঘটনা ঘটেছে। বর্ধমান, শিলিগুড়ি, কাটোয়া, নন্দীগ্রাম এবং কলকাতার ঘটনাটা তো রয়েইছে। তাহলে এই 7টা হচ্ছে ঘোষিত বড় কেস, যেখানে কখনো মলেস্টেশন, কখনো রেপ, কখনো নিগ্রহ, কখনো গলা কেটে খুন, এবং সবকটা মেয়েদের ওপরে হচ্ছে। তাহলে এখানে এই কথাগুলো যখন এই ঘটনাগুলো কেসগুলো রেজিস্টার হচ্ছে, তখন ওই এনসিআরবি রিপোর্টের বড় বড় বাতেলা কোথায় যাচ্ছে? ফলে এই ঢপবাজিগুলো আর চলবে না। আর মেয়েদের সম্মান নিয়ে যে ফাজলামিটা শুরু করেছেন উনি, সব কিছু হলেই পয়সা দিয়ে দেবো, চাকরি দিয়ে দেবো, এটা নির্লজ্জ না হলে মঞ্চে উঠে কখনো বলেন যে মেয়েতে উনি তো ফিরে আসবেন না, আপনারা কেউ যদি কিছু করতে চান ওর নামে করতে পারেন। আরে এটা কোনো কথা, নিজেটা মেয়ে হয়ে কী করে কথাটা বলতে পারেন আমি বুঝতে পারি না। আমরা একটা বিপরীত লিঙ্গের মানুষ হয়ে আমাদের লজ্জা লাগবে মঞ্চে দাঁড়িয়ে ওই কথাটা বলতে, যে মেয়েটি তো আর ফিরে আসবে না, আপনাদের কারোর যদি মনে হয় করবেন আমি করে দেবো। কী করবো আমরা? তার নামে একটা মূর্তি তৈরি করব, তার নামে একটা বাড়ি তৈরি করব, সেটা করলে তার জাস্টিসটা দেওয়া হয়ে গেল? বা তার মতো আর 5জন ছেলে মেয়ে যারা ওই সময় পড়াশোনা করছে, সরকারি দপ্তরে কাজ করছে, তাদের সুরক্ষা এনশিওর করা হয়ে গেল? কি করবেন উনি? আইদার পয়সা দেবেন, বা ওই নামে একটা মেমোরিয়াল হল করে দেবেন, ওই নামে একটা মূর্তি তৈরি করে দেবেন, বা একটা বিল্ডিং তৈরি করে দেবেন। তাতে বাংলার মেয়েদের সামগ্রিক সুরক্ষার প্রশ্নটা সলভ হচ্ছে না তো। তারপরেও তো অ্যাসিড অ্যাটাক হচ্ছে, তারপরেও ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, তারপরেও সেক্সুয়াল অ্যাসল্ট হচ্ছে। তাহলে মূর্তি আর মেমোরিয়াল দিয়ে কী করব? মানে নির্লজ্জের মতো কথা হয়ে যাচ্ছে না এগুলো? তো এই মুখ্যমন্ত্রীর আমার মনে হয় যে ওনার নৈতিক দায়িত্ব নিয়ে এবার পদত্যাগ করা উচিত। কারণ উনি নারী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, প্রশাসনিক প্রধান হিসেবে সম্পূর্ণভাবে চারিদিক থেকে ব্যর্থ হয়ে পড়েছেন, এবং তার প্রতিটা ছায়া আমরা দেখতে পাচ্ছি। এবং আমার মনে হয় যে মানুষজনের কাছে যেভাবে ওনার মুখ পুড়ছে গণতান্ত্রিকভাবে, উনি যে ফেস নিয়ে উনি এসেছিলেন রাজনীতিতে, সেই যতটুকু সম্মান এখনও ওনার প্রতি সাধারণ মানুষের বেঁচে আছে, এই সম্মানটা থাকতে থাকতে উনি পদত্যাগ করে নতুন কোনো প্রজন্মের হাতে ছেড়ে দিন, নির্বাচন করুন, স্বচ্ছ উপায়ে মানুষ যাকে ডিসাইড করবে নেবেন। কিন্তু ওনার এই মুহূর্তে থাকার জন্য উনি আর কম্পিটেন্ট পলিটিশিয়ান বলে আমার একজন নাগরিক হিসেবে আর মনে হচ্ছে না। ওনার ইমিডিয়েটলি এবার পদত্যাগ করা উচিত।